নমস্কার, জয়েস বেঙ্গল। আশা করি আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি ইস্ট বেঙ্গল আড্ডায়, সেটা হচ্ছে আইএসএল এর কত দূর এগোলো। শেষ পর্যন্ত কি আইএসএল হবে নাকি হবে না? এআইএফএফ আইএসএল নিয়ে কত দূর অগ্রসর হতে পারলো? ক্লাবের যে জোট তৈরি হয়েছিল, তারা যে সমাধান সূত্র দিয়েছিল সেটা কি একসেপ্টেড হলো? আইএসএল এর কমার্শিয়াল পার্টনার বিষয়টা নিয়ে কতদূর এগোনো গিয়েছে? নতুন করে কি টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে? এত সব কিছুর পর আইএসএল এর বলটা কবে গড়াবে? বিভিন্ন প্রশ্ন আজকে আমরা আলোচনা করব ধরে ধরে। এবং সব থেকে বড় কথা যে কেন আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে সন্ধ্যে থেকেই আপনারা একটা আপডেট পাচ্ছেন। সেই আপডেটে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এই আপডেট ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ফেসবুকে, ইউটিউব চ্যানেলে। সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে আইএসএল এর একটা সমাধান সূত্র বেরিয়েছে। কি এই সমাধান সূত্র? যেটা কিনা এআইএফএফ এরও পছন্দ, ক্লাবদেরও পছন্দ। ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন অর্কজিৎ বাবু কি বলছেন, অর্কজিৎ ঘোষ মজুমদার, উনি বলছেন যে দেবময় বাবু এবার মনে হচ্ছে একটু আশার আলো দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও তাই ধারণা দাদা। কাশিদা অলওয়েজ ওয়ান অফ দ্য টপ কমেন্ট থাকে কাশিদাও কিন্তু জয়েস বেঙ্গল বলছে কাশিদায়। আচ্ছা, এবার আমরা আলোচনা শুরু করব। সেটা যে দেখুন, আজকের আপডেট যেটা বা লেটেস্ট আপডেট, যেটা আমি আপডেট হিসেবেই বলবো। কেন বলবো সেটা ব্যাখ্যা করব। কারণ কি, এখনো পর্যন্ত শিলমোহর পড়েনি, সুতরাং এটাকে আপডেট হিসেবে বলা উচিত। ঠিক খবর বলা যায় না বা সম্পূর্ণ খবর বলা যায় না। সেটা হচ্ছে যে এআইএফএফ একটা সমাধান সূত্র ভেবেছে এবং সেটা ক্লাবগুলোকে, আইএসএল এর ক্লাবগুলোকে জানানো হয়েছে এবং আইএসএল এর ক্লাবগুলো মোটামুটি একমত বলে মনে করা হচ্ছে। আলোচনার জায়গা রয়েছে, আলোচনার পরিসর রয়েছে, আলোচনা হবেও, কিন্তু সব মিলিয়ে যা মনে হচ্ছে আইএসএল এর ক্লাবগুলো মোটামুটি একমত। আর যখন এআইএফএফ এর সঙ্গে আইএসএল এর ক্লাবগুলো একমত হয়ে যাচ্ছে, তখন একটা ওই যে কেমিক্যাল রিয়াকশনের মতো দুটো বস্তু একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন বস্তু তৈরি করছে। তার মানে যখন এআইএফএফ এবং আইএসএল এর ক্লাবগুলো দে আর ইন এ সেম পেজ অর আন্ডার ওয়ান আমব্রেলা, তখন নতুন একটা কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটাই হয়েছে। কিন্তু এই ব্যাপারটা কি হলো, সেখানে বলা হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে এই ক্লাবকে বলা হয়েছিল তোমরা কনসোর্টিয়াম করো, এবং ক্লাব একটা প্রস্তাব দিয়েছিল যেখানে ক্লাবগুলো বলেছিল যে আমরাই আইএসএলটা চালিয়ে নেব, আমরা বছরে 10 কোটি টাকা মতো এআইএফএফ কে দিতে পারবো, আর আমরা আইএসএলটা যখন চালাবো এই একটা ব্রডকাস্টিং পার্টনার আমাদের খুঁজে পেতে হবে, আর লাভ্যাংশ আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। এআইএফএফ সেটা রাজি হয়নি এবং এটা ডিক্লাইন্ড হয়ে যায় এএফএফ এর অ্যানুয়াল জেনারেল মিটিং। এরপর একটি 3 সদস্যের কমিটি তৈরি হয়, আপনারা জানেন। সেই কমিটি, সেখানে কেরালার প্রেসিডেন্ট ছিল, গোয়ার প্রেসিডেন্ট ছিল এবং এআইএফএফ বাংলা থেকে আমাদের অনির্বাণ দা ছিলেন, এবং তারা যে প্রস্তাবটা দিয়েছে, তারা খুব কাজকর্ম করছিলেন, তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলেন, এবং যে প্রস্তাবটা দিয়েছে প্রস্তাবটা নিয়ে একটা আশার উদ্রেক হয়েছে। প্রস্তাবটা কি এবং এটা আগে কি রকম ছিল, এই দুটোই বলতে হবে। তার কারণ হচ্ছে যে
এই প্রস্তাবটা অনেকটা ক্লাব জোট যে প্রস্তাব দিয়েছে তার মতো, কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। এখানেও ক্লাবেদের রেভিনিউ মডেল একটা তৈরি করা হয়েছে, এআইএফএফ ও সেই মডেলের মধ্যে ঢুকেছে, এবং যে কমার্শিয়াল পার্টনার হবে তাকেও এই মডেলের মধ্যে ঢোকানো হয়েছে। মানে যে হবে, এখনো হয়নি, এখনো কোনো নিশ্চয়তা নেই হবে কি হবে না, টেন্ডার বেরোবে। এখানে যেটা হয়েছে সেটা বলা হচ্ছে যে 50% শেয়ার থাকবে ক্লাবগুলোর মধ্যে, 50% শেয়ার যারা আইএসএল খেলবে, ঠিক আছে, 50% শেয়ার থাকবে। 10% শেয়ার থাকবে এআইএফএফ এর, ঠিক আছে, তাহলে হয়ে গেল 60%। আর বাকি 40, যে 40%, এই 40% হচ্ছে মোটামুটি ধরুন তার মধ্যে 30% কমার্শিয়াল পার্টনার যাবে, আর বাকি 10% হাতে রাখা হচ্ছে, রিজার্ভে রাখা হচ্ছে, এটা পরবর্তীকালে কোনো বিশেষ ক্ষেত্রে ইউজ হবে। এটা একটা প্রাথমিক ধারণা তৈরি করা হচ্ছে, এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে প্রতিটা ক্লাব, আইএসএল ক্লাব অবভিয়াসলি, তারা মোটামুটি 1 কোটি টাকা করে এআইএফএফ কে প্রতি বছর দেবে। ওকে, তো এএফএফ এ দুটোই রইলো, একটা থোক টাকাও পেলো প্রতি বছর, আর তার সঙ্গে এআইএফএফ এর একটা শেয়ারও রইলো। এই দিক থেকে তারা নিজেদের সিকিউর করার চেষ্টা করছে। এবার ইন্টারেস্টিংলি এই যে বিষয়টা, সেই বিষয়টা বিভিন্ন সাংবাদিক যা ব্যাখ্যা করছেন যে এই বিষয়টা কিন্তু অনেক বছর, মানে মোটামুটি এফএসডিএল যে প্রস্তাব দিয়েছিল তার থেকে খুব আলাদা নয়। এফএসডিএল এরকম কিছু প্রস্তাব দিয়েছিল, এবং সব থেকে বড় কথা, সেখানে এফএসডিএল ক্লাবদের 60% দিতে চেয়েছিল, এখানে ক্লাবদের 50% দেওয়া হচ্ছে। তো এরকম কিছু বৈসাদৃশ্য রয়েছে, কিন্তু ওভারঅল এফএসডিএল এর যে বিষয়টা ছিল তার সঙ্গে এটা খুব একটা বেশি অমিল নেই। এক্স্যাক্টলি একটা জায়গায় অমিল আছে, যেটা এফএসডিএল কোনো থোক টাকা প্রতি বছর এআইএফএ কে দিতে চায়নি। এখানে কিন্তু এআইএফএ প্রত্যেকটা দলের থেকে 1 কোটি টাকা করে নিচ্ছে। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। যাই হোক এফএসডিএল সেটা আগে ছিল, কি বলেছে না বলেছে, we can forget that, but the present model is this: 50% শেয়ার আইআইএসএল এর ক্লাবগুলোর থাকবে, 10% শেয়ার এআইএফএফ এর থাকবে, আর বাকি যে 40%, তার মধ্যে 30% থাকবে কমার্শিয়াল পার্টনারের শেয়ার থাকবে, আর 10% শেয়ার রিজার্ভে থাকবে, সেটা পরবর্তীকালে বিভিন্ন রকম ভাবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের নিউজ, লেটেস্ট নিউজ। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল কতটা এগোবে সেটা ভাবার প্রয়োজন আছে। এখানে একটি বিষয় আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, আচ্ছা, সেই 10% কি কোনো একজনের ভ্রমণ খরচা হিসেবে রাখা হচ্ছে? ল্যাথখোর বং বলছে, দাদা এর উত্তর করা খুব মুশকিল, খুব মুশকিল। এআইএফএফ এ ভবিষ্যতে যে কি হবে না হবে কে জানে, ভারতীয় ফুটবলে যে ভবিষ্যতে কি হবে কেউ জানবে না। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। সরি, আপনাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করছি, আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পারলাম না, অ্যাটলিস্ট সরাসরি দিতে পারলাম না। ইবি 100% খেলবে শুভজিৎ নাথ বাবু। আচ্ছা, নিতু বাবু কি বলেছেন আমি জানি না, কালকে ওনার একটা বক্তব্য আমি শুনছিলাম, কিন্তু আমার মনে হয় ইবি কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করেছে। লিগের দায়িত্বে যদি এআইএফএফ থাকে,
লিগের দায়িত্বে যদি আমি আবার বলছি এআইএফএফ থাকে, তাহলে ইস্ট বেঙ্গল খেলবে। লিগের দায়িত্ব যদি এএফএফ নাও থাকে, তাহলেও যে ইস্ট বেঙ্গল খেলবে না তা নয়। সেক্ষেত্রে টুর্নামেন্ট অর্গানাইজ করার দায়িত্বে এআইএফএফ থাকবে, ইস্ট বেঙ্গল থাকবে না। অ্যাজ এ পার্টিসিপেন্ট অফ দ্য টুর্নামেন্ট সেটা ইস্ট বেঙ্গল থাকবে। সুতরাং ইস্ট বেঙ্গল যে এআইএফএফ পরিচালিত আইএসএল এ খেলবে না, এটা একেবারে অমূলক। ইস্ট বেঙ্গল খেলবে, অবশ্যই খেলবে। সুতরাং এই ব্যাপারটা আমরা পরিষ্কার করলাম। রিতেশ বাবু, হ্যাঁ রিতেশ বাবু, রিতেশ ঋষি, ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল আড্ডা। তো বিষয়টা হচ্ছে এইবার হচ্ছে রেলিগেশন থাকবে কি থাকবে না, যেটা সন্ধ্যা থেকে শুনছি বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে এবছরের মতো রেলিগেশন থাকছে না। ওকে, এবছরের মতো রেলিগেশন থাকছে না। রেলিগেশন যদি থাকে, যদি কথাটা আমি বলছি, তাহলে আগামী ফুটবল মরশুমে থাকবে, এবছরের মতো থাকছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা কিন্তু একটা লং টার্ম সলিউশন হিসেবেই দেখা হচ্ছে। আপনারা জানেন এআইএফএফ 50 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি 50 কোটি টাকা বছরে পেত এফএসডিএল এর কাছ থেকে আইএসএল এর জন্য, এবং সেটা প্রায় 11 বছর তারা পেয়েছে। আগে ইনিশিয়ালি কিছু বছর হয়তো পায়নি। যাই হোক, এনিওয়েজ, ওকে। তো এফএসডিএল এই লিগ পরিচালনা করবে, অন্যান্য ব্রডকাস্ট কমার্শিয়াল পার্টনাররা এগুলো ছিল যেমন, তারা থাকবে। আমার মনে হয় আমি অনেকটা ডিক্লাটার করতে পারছি। এবার বাকিটা তো বিজয় দা অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে দেবেন। আমার মনে হয় আমি ভূমিকাটা শুরুতে এটা একটু কাটিয়ে দিতে পারছি অনেকে, যারা বুঝতে পারেননি তারা বুঝতে। সুতরাং রেলিগেশনের বিষয়টা গেল, রেলিগেশন নেই এবছরের জন্য অ্যাটলিস্ট। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই লিগটা একটা, এই যে পরিকল্পনা, এটা লং টার্ম পরিকল্পনা হিসেবে প্রস্তাব আসবে, কিন্তু এবছরের লিগটা কি শর্ট লিগ হবে না লং লিগ হবে, এটা যদি বলেন তাহলে আমি বলবো লিগ যদি, যেটা মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে আইএসএল শুরু হবে, তাহলে সেক্ষেত্রে শর্ট লিগ হওয়ার সম্ভাবনাটাই বেশি, লং লিগ নয়। ওকে, এবং লিগটা ওই মানে কলকাতা এবং গোয়ার মাঠেই হবে। ওকে, কলকাতা দুটো মাঠ ধরুন, একটা হচ্ছে যুব ভারতী, একটা হচ্ছে কিশোর ভারতী, আর গোয়ার ধরুন দুটো মাঠ, এই 4টে মাঠ। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। খুব যদি সকলে যা অনুমান করছে 29শে ডিসেম্বর একটা মিটিং হবে, সেই মিটিংয়ে এই বিষয়টা নিয়ে শিলমোহর পড়ে যাবে, যেটা কিনা এখনো পড়েনি, এটা এখনো একটা প্রস্তাবের জায়গাতে আছে। এবার আমি যাবো বিজয় জায়গায়, তার আগে 2-1টা কমেন্ট পড়ে নি। শুভজিৎ নাথ বলছি ইস্ট বেঙ্গল লাল শুড না থাকলে আই লিগ কালারফুল ইমেজ চলে যাবে। ওকে, তুমি বলছো যে এটা আই লিগের বিষয়, লিগের কালারফুল ইমেজটা ছিল। অ্যাবসলিউটলি, তুমি দেখো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে থাকতে হবে না, আদারওয়াইজ ভারতবর্ষের ফুটবল কি হবে? এই তো দেখছো সিটি ফুটবল গ্রুপ চলে গেল মুম্বাই, কি অবস্থা হবে টিমটার, ইনভেস্টর চলে গেছে। তো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমার মনে হয় এখান থেকে আমি বিজয়দাকে ব্যাটনটা পাস করে দিচ্ছি। বিজয়দা এবার বাকিটা বলবে তোমাদের। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। অনুষ্ঠানের শুরুতে দেবময়দা তুমি খুব সুন্দর করে মডেলটা আমাদের দর্শকদের কাছে একটু ব্যাখ্যা করে দিয়েছো। মানে মডেলটা কি হতে চলেছে,
সেখানে ক্লাবদের কত পার্সেন্টেজ থাকবে, এআইএফএফ এর কত পার্সেন্টেজ থাকবে, কমার্শিয়াল পার্টনারের কিরকম পার্সেন্টেজ থাকবে, এটা তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছো। তো সেই ব্যাখ্যার মধ্যে আমি আর যাচ্ছি না, কারণ সেখানে নতুন করে আমার আর কিছু ব্যাখ্যা করবার নেই। তুমি যেটা বলে দিয়েছো সেটা খুব সুন্দরভাবে দর্শকদেরকে বুঝিয়ে দিয়েছো। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা দেখো, ক্লাবগুলোর যারা ফুটবল এই আইএসএল এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদের একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে যে এবছর তো নইলে আমরা লিগ খেলে দেবো, কিন্তু আমরা ভবিষ্যতের পরিকল্পনাটা কি? ক্লাবগুলোর কাছে এটা একটা খুব বড় ফ্যাক্টর। তার কারণ হচ্ছে, যদি লং টার্ম ভিশন না থাকে বা লং টার্ম কোনো পরিকল্পনা না থাকে, সেক্ষেত্রে যেই সমস্যাগুলো এসে দাঁড়ায় সেগুলো হচ্ছে, দেখো প্রত্যেকটা ক্লাবেরই কিছু না কিছু স্পন্সর থাকে, তারা টাকা দেয়, তাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে। তাহলে একটা লং টার্ম পরিকল্পনা যদি না থাকে, যে ভবিষ্যতের রূপরেখাটা কি থাকবে, সেই রূপরেখাটা যদি সঠিকভাবে না পায়, তাহলে সেই স্পন্সররা ক্লাবদেরকে কেন টাকা দেবে? আর টাকা যদি না ক্লাবদের কাছে আসে, তাহলে ক্লাবরা টিমটা চালাবে কি করে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো আমার মনে হয় যে আজকে যে মডেলটা সবার সামনে ভাষা ভাষাভাবে এসছে, যেটা তুমিও দর্শকদেরকে ব্যাখ্যা করে দিয়েছো, সেখান থেকে একটা ভবিষ্যতের রূপরেখা পাওয়া যাচ্ছে, এবং ক্লাবরাও সম্ভবত সেখান থেকে একটা আশ্বস্ত হতে পারছে যে হ্যাঁ, লিগটা এবছরই শেষ হচ্ছে না, লিগটা ভবিষ্যতে আগামী 20 বছরের জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, যেখান থেকে হয়তো সেটা 20 বছর পরে হয়তো আরো 20 বছরের জন্য এগিয়ে যাবে। মানে একটা ভবিষ্যতের পরিকল্পনা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এই জায়গার উপর বেস করে আজকে কিন্তু ক্লাবদের যে প্রতিনিধি ছিল, সেই ক্লাবদের প্রতিনিধি এবং এআইএফএফ এর ঠিক করে দেওয়া যে 3 সদস্যের কমিটি, তারা আজকে একটা ছাতার তলায় এসছে। এটা কিন্তু এটা বড় একটা কথা। পজিটিভ, এটা কিন্তু একটা খুব পজিটিভ মুভ। মানে বিগত 6 মাস বা 8 মাস ধরে আমরা যেই একটা অচল অবস্থা দেখতে পাচ্ছিলাম, আজকে কিন্তু সেই জায়গা থেকে একটু সরে আমরা এসেছি। যদিও এখনো 100% কনফার্মেশন আমরা দিতে পারছি না যে আইএসএল এবছর হবেই কিনা, সেটা আমরা 29 তারিখে একটা মিটিং আছে, সেখান থেকে আমরা জানতে পারবো। কারণ আজকে ক্লাবদের পাঠানোর প্রতিনিধিদের সঙ্গে 3 সদস্যের কমিটি একটা ছাতার তলায় এসছে। এর একটা আইনি প্রক্রিয়া চলছে। ভারতবর্ষের নতুন যে স্পোর্টস বিল এসছে, তার একটা কিছু অ্যাক্ট আছে, এবং আজকে এই যে কমিটির সঙ্গে ক্লাব প্রতিনিধিরা আলোচনা করলো, প্রত্যেকটা ক্লাবের ফ্র্যাঞ্চাইজির যে মাথা আছে, মালিক আছে, যারা ইনভেস্ট করবে, তাদের সঙ্গে হুম। তারা আলোচনা করবে, করে ঐক্যমত্যের ভিত্তিতে ফেডারেশন এবং এই ক্লাব দল একই সাথে, আমার ধারণা আইনের সাহায্যে এটার সমাধান করার চেষ্টা করবে, এবং যেটা সম্ভবত আমরা 29 তারিখে একটা তার হয়তো একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারি। সেটা 29 তারিখে আমরা কনফার্মেশন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে একটা আশার আলো, যেটা আমরা একটা দোলাচলে ছিলাম, একটা অন্ধকারময় জগতের মধ্যে ছিলাম আমরা, যে আইএসএল এবছর হবে কি হবে না, হলে কিভাবে হবে, তার থেকে বেরিয়ে এসে অন্তত একটা আলো আলোকোজ্জ্বল জায়গায় আমরা দাঁড়াতে পেরেছি, যেখান থেকে আমরা আজকের ডেটে বলতে পারি যে হ্যাঁ, এই লং টার্ম ভিশনটা যদি সকলে মেনে নেয়, তাহলে হয়তো এবছরের যে লিগটা হবে সেটা একটা শর্ট টার্ম প্রসেসে এই লিগটা এবছরও ফুটবলটা মাঠে গড়াবে, ফুটবলটা খেলা হবে। আমরা যারা ফুটবল ভালোবাসি, আমরা তারা ফুটবলটা দেখতে পাবো, এবং এই ফুটবলের সঙ্গে যারা প্রচুর লোক জড়িত, যাদের রুজি-রুটি এই ফুটবল থেকে চলে, ফুটবলার থেকে শুরু করে মাঠের মালি অবধি, এর মধ্যে যারা, যারা আছে প্রত্যেকে একটা আশার আলো দেখতে পাচ্ছে যে ফুটবলটা হয়তো মাঠে গড়াতে চলেছে। এই ফুটবলটা মাঠে গড়ালে প্রত্যেকেরই একটা, এই যে সমস্যার মধ্যে ছিল তার সমাধানের সুরাহা হতে চলেছে। এবং সেটা আমরা হয়তো 29 তারিখে একটা ধারণা আমরা, বা একটা, যদি ঐক্যমত্যের ভিত্তিতে সবাই এসে যায়, তাহলে হয়তো একটা দিনক্ষণও আমরা জানতে পারি সম্ভবত। আমরা সেই আশায় থাকবো। এতদিনও যখন অপেক্ষা করেছি, আরো ৩-৪ দিন অপেক্ষা করতে আমাদের মনে হয় হ্যাঁ, কারো একদম। অসুবিধা হবে না। একদমই তাই। একদমই তাই। ডাউট আশা করি আমরা ক্লিয়ার করে দিতে পারলাম। এখনো ফাইনালাইজ কিছু হয়নি, 29 তারিখ ফাইনালাইজ হবে।
হ্যাঁ, আহ, এখানে এআইএফএফ একটি নতুন সমাধান সূত্র বার করেছে, ক্লাব জোট সেটা আহ, আমরা যতদূর জানি দ্বিমত সেরকম কিছু নেই। এবার বাকিটা সময়ের অপেক্ষা, দেখা যাবে। তো বিষয়টা এই পর্যন্তই। আমরা আশা করি যে আপনাদের কিছু ডাউটস আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার আরো দু একটি বিষয় যেটা নিয়ে আমার মনে হয় যে আমি এর বিরোধে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে যে বোরহা ফার্নান্ডেস আমাদের প্রাক্তন খেলোয়াড়, হেরেরা, বোরহা হেরেরা, হেরেরা। সরি সরি বেগিও পার্ডন, বোরহা হেরেরা আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং এফসি গোয়ার বর্তমানে খেলোয়াড়। এবং বোরা হেরেরা কিন্তু জেসে প্লেয়ার নয়, বোরা হেরেরা হচ্ছে আমাদের সুপার কাপ জয়ের হিরো। বোরা হেরেরা প্রথমে হায়দ্রাবাদে খুব ভালো ফুটবল খেলেছিল, হায়দ্রাবাদই তো না, হ্যাঁ। তারপরে সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসে, সুনাম অর্জন করতে পারেনি ইস্ট বেঙ্গলে। শেষের দিকে ভালো খেলার চেষ্টা করেছিল কার্লোস কুদ্রতের আমলে, কিন্তু যে সুনামের সঙ্গে খেলেছে বলা যেতে পারে না। কিন্তু এফসি গোয়াতে গিয়ে খুবই ভালো ফুটবল খেলেছে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সে হ্যাট্রিকও করেছে। সেই বোরা হেরেরা ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে চলে গেছে এবং সমাজ মাধ্যমে সে লিখেছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবলের ভালো হোক, এই ধরনের কিছু। তো আমাদের এই মুহূর্তে এখন খেলোয়াড়ের দরকার নেই ইস্ট বেঙ্গলে, যখন দরকার ছিল তখন আমরা আমাদের বিষয়টা কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি। বাট বোরা হেরেরা যে কোনো আইএসএল টিমের পক্ষে একটা ট্রিট হবে, জাস্ট ট্রিট। খুব ভালো ফুটবল খেলছে। আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাইবো, সেটা হচ্ছে যে আনোয়ার আলীর বিষয়ে একটি টুইট বা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট আমি আজকে খেয়াল করে, বিজয়দা করেছে কিনা আমি জানি না, আমি খেয়াল করেছি আনোয়ার আলীর বিষয়ে। রঞ্জিত বাজাজ জনৈক ফুটবল সংগঠক, উনি একটা টুইট করেছে। সেই টুইটে উনি মোটামুটি ওনার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যা মনে করা হচ্ছে যে আনোয়ার আলীর বিষয়ে যে নতুন যে রায়টা বেরিয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলকেই খুশি করবে, যদিও আরো অনেক কিছু বাকি আছে। এটা একটা সাবজুডিস ম্যাটার, এর থেকে বেশি আমরা এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না বা পারবো না আমাদের। তো এই হচ্ছে বিষয়। বিয়েদা, এনিথিং লেফট, তুমি আর কিছু বলতে চাও? হুম দেখো, বোরহা হেরেরা আমাদের ইস্ট বেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছে, গোয়ার হয়ে দুটো সুপার কাপ জিতেছে, মানে টোটাল 3টে সুপার কাপ এই ভারতীয় ফুটবল কিন্তু ও জিতেছে। সে আজকে ভারতের ফুটবল ছেড়ে সে বিদেশের মাঠে চলে গেল। কিন্তু এর আগে আরেকজন ইস্ট বেঙ্গল প্রাক্তনী যে গোয়াতে ছিল, জাভি সিবিরিও তোরো, সেও কিন্তু ভারতের ফুটবল ছেড়ে চলে গেছে। মুম্বাই সিটি এফসির যে প্রধান ইনভেস্টর সিটি গ্রুপ, সেও কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে চলে গেল। তো এই যে অচল অবস্থাটা তৈরি হয়েছিল, তার ফলে এই যে বিভিন্ন ইনভেস্টররা আমাদের ফুটবল ছেড়ে চলে যাচ্ছে, এটা কিন্তু বিশ্ব ফুটবলে খুব একটা ভালো বার্তা যায়নি। এই যে প্লেয়াররা এই যে সোশ্যাল মাধ্যমে যে সামাজিক মাধ্যমে যে ধরনের টুইট এবং কমেন্টসটা করলো, এটা কিন্তু ভারতীয় ফুটবলকে আলোকিত করেনি যে ভারতীয় ফুটবল যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিক, বা তারা যাতে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ভারতীয় ফুটবলকে আবার আলোর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে। এটা মনে হয় খুব একটা ভালো বার্তা ফুটবল প্রেমীদের কাছে যায়নি। তো আমি চাইবো যে যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা কাটিয়ে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেখান থেকে আমরা রাস্তায় ফিরে আসি, ফুটবল মাঠে গড়াক। আর আনোয়ার আলীর ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, তুমি ব্যাখ্যা করে বলে দিয়েছো। এটা যখন এটা নিয়ে হবে আমরা কোনো সিদ্ধান্ত হবে, আমরা নিশ্চয়ই তখন সেটা নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। একদম একদম একদম। এই মোটামুটি আজকে রিপোর্ট ছিল। আজকের এই পর্যন্তই, একদমই আজকের এই পর্যন্তই। তো আমি আর বিজয়দা আজকে আপনাদের বিদায় জানাবো। তার আগে বলে দিই, অনেকেই আপনারা বলছেন গাঙ্গুলিদার কথা। গাঙ্গুলিদা আগের দিন বলেছি আপনাদের যে একটা গাঙ্গুলিদার সঙ্গে একটা বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাঙ্গুলিদার
পায়ে চোট পেয়েছে, পা ক্র্যাক করে গেছে, পা ভেঙে এখন প্লাস্টার নিয়ে শুয়ে আছেন, দাঁড়াতে পারেন না ভালো করে, খুব কষ্টে দিন যাচ্ছে গাঙ্গুলিদার পক্ষে। অন্তত মাসখানেক আমার ধারণা যে ইস্টবেঙ্গল আড্ডায় আসা সম্ভব নয়। আর প্রসেনজিতের একজন নিকট আত্মীয় তিনি মানে গত হয়েছেন, তো প্রসেনজিৎকে আশা করি আর কয়েকদিনের পরে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে। তো এই পর্যন্তই। আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে, সকলেই আসবেন, আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি কি জানতো, খেলা হচ্ছে না তো, তাই জন্য তখন অনেকেই একটু বিমর্ষ। খেলাটা শুরু হতে দিন, খেলা হবে তো, খেলাটা শুরু হতে দিন, তাহলে তারপরে দেখবেন সবাই চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। আইএসএল এর বল যেই মাঠে গড়াবে গাঙ্গুলিদা কিন্তু সুস্থ হয়ে ঠিক আমাদের মাঝে আবার চলে আসবে। গাঙ্গুলি দা আবার চলে আসবে ফুটবল খেলতে। তো যাই হোক, এনিওয়েজ আমি আপনাদের সকলকে, বিজয়দা আমরাই দুজনে মিলে গুড নাইট জানাচ্ছি আজকে। শুভরাত্রি। আবার আশা করি নতুন আপডেট নিয়ে আমরা ফিরে আসতে পারবো। শুভরাত্রি। জয় ইস্ট বেঙ্গল। গুড নাইট।